যে আমি তো রিপোর্ট রাখবো না, আমাকে আপনি টার্গেট নিছেন কেন? আমি তো শিবির করবো না বলছি। তুমি তো পায়ের নিচে নকল করে পরীক্ষায় পাস করছো এবং তোমরা তো কোরআন শরীফ পায়ের নিচে রাখো। আমি খুব শকড হলাম যে আপনি একজন শিক্ষক হিসেবে তো এটা আমাকে বলতে পারেন না। ডেকে নিয়ে বলল, দেখো তোমার ভাগ্য ভালো, লিডার আমাদেরকে নির্দেশ দিয়েছে তোমাকে মেরে ফেলা যাবে না, যেহেতু তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমার হাত পা ভেঙে তোমাকে জাস্ট আমরা একটা গাড়িতে তুলে দেবো। ভাই আপনি তো পাঞ্জাবি টুপি পরা, আপনি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। জন্মগ্রহণ করার পর যখন বুঝতে শুরু করেছি তখনই ছাত্র শিবিরের ক্যালেন্ডার দেখেছি বাসায়, ছাত্র শিবিরের ডায়েরি দেখেছি, কারণ বড় ভাই তখন কার্যকরী পরিষদের সদস্য ছিল। ছোটবেলা থেকে আপনি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত, মানে এই যে আকর্ষণ যেটা বলা হয়, আন্দোলন করবো, আমেরিকানের পথে চলবো, এটা কিভাবে তৈরি হলো এই আগ্রহটা? আলহামদুলিল্লাহ, প্রথম কথা হচ্ছে যে আমি তো মুসলিম পরিবারের সন্তান। আলহামদুলিল্লাহ, সম্ভ্রান্ত মুসলিম পরিবারই বলতে হবে। যে আমরা খুব ছোট মানুষ, পরিবারের দিক থেকেও আমাদের খুব বংশমর্যাদা আছে এরকম না। আমার বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক, আমার মা গৃহিণী। কিন্তু মুসলিম পরিবারের সন্তান হিসাবে আমাদের এটা জানার সুযোগ হয়েছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেখানে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গাগুলোতেই আপনার ইসলামের একটা ভিত্তি আছে, ইসলামের একটা সম্পৃক্ততা আছে। দ্বিতীয়ত আমার আব্বা এবং আম্মা আমাদেরকে পরিকল্পিতভাবে এই সমাজ রাষ্ট্রের যে অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি, অন্যায়, এগুলো থেকে বাঁচার জন্যই টার্গেট করে আমরা 10 ভাই বোনের মধ্যে আমাদের 4 ভাইকেই পরিকল্পিতভাবে আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হয়েছে এবং আমরা 4 ভাই মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি যেগুলো, সেগুলো আমাদের 4 ভাইকে আল্লাহ তাআলা দান করেছেন। সেই জায়গা থেকে মাদ্রাসায় যতটুকু পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো মাদ্রাসায় পড়ার সুযোগ আমাদের হয়েছে। সেখান থেকেই আমাদের শেখার সুযোগ পেয়েছি যে ইসলাম হচ্ছে মানুষের প্রত্যেকটা পদক্ষেপে ভূমিকা রাখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানটা দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা খুব পরিষ্কার বলেছেন যে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা ছোট বড় মাঝারি সব সমস্যার সমাধান ইসলামে দেওয়া আছে। তো তখন আমরা খুঁজতে শুরু করেছি যে ইসলামের সব সমস্যার সমাধানের জন্য তো আমাকে তাহলে একটা প্রক্রিয়া বের করতে হবে, ব্যক্তিগতভাবে আমি পারবো না। তখন ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতটাকে আমার কাছে পছন্দনীয় মনে হয়েছে। আমার বড় ভাই মাওলানা ফখরুদ্দীন খান রাজি, পারিবারিকভাবে আমরা যখন আমি একেবারে 10 ভাই বোনের মধ্যে ছোট, তো বলতে হবে যে আমি জন্মগ্রহণ করার পর যখন বুঝতে শুরু করেছি তখনই ছাত্র শিবিরের ক্যালেন্ডার দেখেছি বাসায়, ছাত্র শিবিরের ডায়েরি দেখেছি, কারণ বড় ভাই তখন কার্যকরী পরিষদের সদস্য ছিল। 2 জেলা একসাথে ছিল সাংগঠনিকভাবে, পটুয়াখালী বরগুনা জেলার তিনি সভাপতি দায়িত্ব পালন করেছেন। তো তার মাধ্যমেই বলা যায় যে, আর আব্বা আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা একদম মানুষের সামনে প্রকাশ্যে তিনি খুব গর্বের সাথে বলতেন যে, আমি আমার 4টা ছেলেকে মাদ্রাসায় পড়িয়েছি, এর অর্থ এই নয় যে তারা শুধু প্রচলিত আলেম হবেন। এর অর্থ হলো আমার 4টা সন্তানকে আমি দেশ জাতি ইসলামের জন্য মুজাহিদ হিসাবে তাদেরকে আমি পেশ করে দিয়েছি। আল্লাহ তাআলা যদি তাদেরকে কবুল করেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই যখন ছাত্রজীবন শেষ করে আব্বাকে জিজ্ঞেস করতো যে, আপনার বড় ছেলে কী করে? আমরা খেয়াল করতাম এগুলো। তো বলতো যে, ও তো ইসলামী আন্দোলন করে। বলছে, আর কি করে? বলছে, ওটা তার নেশা, ওটাই তার পেশা। তো বলছে, আর কিছু করবে না? বলছে, যদি ওর ভালো লাগে করবে। তো বলছে, চলবে কীভাবে? বলছে, চলবে যতক্ষণ আমার সামর্থ্য আছে আমি ওকে সাপোর্ট দেব। এটা আমি এক পারিবারিকভাবে আমরা এটা দেখে আসছি। এরপরও যখন কিছু মনে করবে, করবে। তা আমাদেরকেও ঠিক একইভাবে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাব, ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে ওখান থেকেই প্রথমে স্ট্রাগল ফেস করেছি। ভর্তি পরীক্ষার সময় ওখানে দেখেছি ছাত্র শিবিরের সাথে অন্য একটা ছাত্র সংগঠনের সংঘর্ষ এবং তার মধ্যে পড়ে আমি একদম আমাকে ধরে নিয়ে যাওয়া হলো যে আমাকেও মেরে ফেলা হবে। আমি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে আমার ভর্তির জন্য সিট পড়েছিল। আমি পরীক্ষা দিয়ে বের হয়েছি, এটা খুব হিস্ট্রিক্যাল একটা ব্যাপার। আমার লাইফের প্রথম ঝুঁকিপূর্ণ একটা সময় আমি পার করেছি। তো কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে বের হয়েছি। আমাকে বের হওয়ার পর আমি কিছু জানি না। তো বের হওয়ার পরে আমাকে লোকেরা বলল যে, ভাই আপনি তো পাঞ্জাবি টুপি পরা,
আপনি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। তা আমি ভাবলাম কী করতে হবে। ওনারা বলল যে আপনি অন্তত পাঞ্জাবিটা খুলতে পারবেন না, টুপিটা পকেটে নিয়ে নেন। তা আমি টুপিটা পকেটে নিলাম। বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই আমাকে কিছু ছেলেরা ধরে ফেললো, বলে যে এদিকে আসো। তো বললো তুমি শিবির করো না? আমি বললাম আমি তো এখানে শিবির করতে আসি নাই, আমি এখানে ভর্তি পরীক্ষা দিতে আসছি। বললো ঠিক আছে, অ্যাডমিট কার্ড দাও। যদি ভর্তি পরীক্ষার্থী হও তো অ্যাডমিট কার্ড দাও। তো অ্যাডমিট কার্ডে আবার তো আমার মাদ্রাসা থেকে ছবি তোলা, টুপি আছে। দেখে তারা খেপে গেল যে আসল শিবির, ছবিতে টুপি আছে, এখানে টুপি নেই, মানে কৌশলী লোক। তো ওদের যে লিডার ছিল বলল যে ওকে নিয়ে যাও, নিয়ে ওকে যা করার করো। তো আমাকে ল্যাম্পপোস্টের নিচে, আমি ল্যাম্পপোস্ট থেকে আমাকে একটু অন্ধকারে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে বললো দেখো তোমার ভাগ্য ভালো, লিডার আমাদেরকে নির্দেশ দিয়েছে তোমাকে মেরে ফেলা যাবে না, যেহেতু তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমার হাত পা ভেঙে তোমাকে জাস্ট আমরা একটা গাড়িতে তুলে দেবো। তাই বললাম কেন, আমার অপরাধ কী? বলে তুমি জানো না এটা শিবিরের বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তুমি কেন ভর্তি হতে আসছো? জানো যে এটা শিবিরের জায়গা, এটা শিবিরের বিষয়। আমি বললাম ভাই এটা তো কোনো কথা হতে পারে না। আমি একটু তখন সাহস পেলাম, যেহেতু মেরেই ফেলবে না, হাত পা শুধু ভাঙবে। আমি একটু আশ্বস্ত হলাম যে ঠিক আছে, বেঁচেই তো থাকবো, আল্লাহ যদি হায়াতে রাখেন। তো আমি তখন একটু আর্গুমেন্টে গেলাম যে এটা কোনো কথা, একটা ইউনিভার্সিটি কি কোনো ছাত্র সংগঠনে হতে পারে? তো বললো যে না, এত কথা বলার দরকার নেই, এখন তুমি বলো যে তোমার ডান হাত ভাঙবো না বাম হাত ভাঙবো। তা আমি বললাম যে ভাই এটা কোনো কথা, এটা কেউ বলতে পারে? বলে যে তুমি বলো এখন। তারপরে সেকেন্ড সিরিয়াল হলো যে তোমার ডান পা ভাঙবো না বাম পা, যেটার দুইটার বিপরীতটা হবে। যদি ডান হাত ভাঙি তাহলে ডান পা ভাঙবো, যদি বাম হাত ভাঙি তাহলে ডান পা ভাঙবো। মানে এগুলো ঠিক একদম মানে একটা সিনেমা স্টাইলে তারা আমাকে বলতেছে। কত সালে এটা? এটা 1994 সালে আমি ভর্তি পরীক্ষার জন্য গিয়েছি, 1994-এ। আমি এই কথাটা বলছি কেন? বলছি এই জন্য যে আমাদেরকে অনেক সময় মানুষ বিভিন্ন কথা বলে। আমি বলি যে দেখেন, আমি 1994 সালের পর থেকে বোনাস লাইফে আছি। মানে ওখান থেকেই আল্লাহ তাআলা যে আমাকে বাঁচিয়ে নিয়ে আসছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর পেছনে কোনো পরিকল্পনা আছে, নাহলে ওখান থেকে আমার বাঁচার কথা না। তো বলল যে আচ্ছা ঠিক আছে। এরপরে কি হলো, মানে ওই যে আল্লাহর ফয়সালা না থাকলে, আল্লাহর অনুমোদন না থাকলে কেউ কিছু করতে পারে না। এরপরে ওদের লিডার আসলো, বললো যে এই কী হলো? বললো যে ওস্তাদ ও তো কোনো কিছু বলতেছে না। বললো যে বোধহয় গ্রামের ছেলে হাবাগোপা টাইপের হবে, আচ্ছা বাদ দাও, ছাড়ো ওকে, ছাড়ো। ওকে জিজ্ঞেস করো যে কোত্থেকে আসছে, কোথায় যাবে। তা আমি বললাম যে আমি তো ইসলাম ইউনিভার্সিটি থেকে আসছি, ওখানেই যাব। ওখানে হলে আমার এক বন্ধু থাকে, আমি ওর কাছে থেকে আমি পরীক্ষা দিতে আসছি। বলে যে খবরদার, শিবিরের ওই আখড়ায় আর যাওয়া যাবে না, তোমাকে এই তোমার ভাড়া টাকা যা আছে এর সাথে আরও 40 টাকা দিয়ে দিলাম। 40 টাকা দিল, দিয়ে বললো যে তুমি এই টাকা দিয়ে সোজা কুষ্টিয়ায় না গিয়ে যাবা, এই ইসলাম ইউনিভার্সিটিতে না দিয়ে তুমি চলে যাবা ঝিনাইদহ। ঝিনাইদহ গিয়ে ওখান থেকে তুমি বরিশাল চলে যাবা, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে আপনারা টাকা দিবেন তো? টাকা দরকার নেই। বলছে না, এটা নিবা এই শর্তে যে তুমি ইউনিভার্সিটিতে ঢুকবা না, যদি ঢোকো তাহলে তোমার জীবন শেষ। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেবেন যেহেতু দেন। ওরা নিজেরা আমাকে রিকশায় করে একটা গাড়িতে উঠাইলো, পিছনে সিটে কোনো রকম বসে থাকলাম। আমি ড্রাইভারকে বললাম যে ভাই আমি আসলে ঝিনাইদহ যাবেন, আমি তো ঝিনাইদহ কিছুই চিনি না, ওখানে কেউ নেই, আমার লোক তো হলো ইউনিভার্সিটিতে। তা আমি এইটা যখন ড্রাইভারকে বলতেছি, ওদের সম্ভবত কেউ একজন হবে, সে আমাকে বলল যে এই তুমি তো কথা রাখতেছো না, আমি তো ঝিনাইদহ আমার কথা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। সে পাহারাদারি করে আমাকে ঝিনাইদহ নামাই দিল। নামাই দেওয়ার পরে ওখানে আমি আমাদের ভাইদের মাধ্যমে প্রায় রাত তখন 11:30-12টা বেজে গেছে, যোগাযোগ করে একজন সংগঠনের ভাইকে পেলাম, সে আমাকে নিয়ে গেল। তারপর ওখান থেকে আমি পরের দিন আবার ইউনিভার্সিটিতে আসছি। ইউনিভার্সিটি তখন মারামারিটা কমছে, কমার পরে ওখান থেকে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পর যখন জানছে, স্বাভাবিকভাবে মা বাবারা তো একটু স্পর্শকাতর হয়। বলল যে তোমার ইউনিভার্সিটি আর পড়া লাগবে না, শেষ, ইউনিভার্সিটি পড়ার শখ মিটে গেছে, তুমি পটুয়াখালী বিশ্ববিদ্যালয়, তখন বিশ্ববিদ্যালয় হয়নি, পটুয়াখালী সরকারি কলেজ, যে তুমি এখানে ভর্তি হবে, একদম পারিবারিকভাবে সিদ্ধান্ত। আমি বললাম যে আচ্ছা একবার চান্স দেন আমাকে, আমার রাজশাহী ইউনিভার্সিটিতে যেহেতু ফর্ম তোলা আছে, আমি ওখানে একটু যাব। এখানে একটা কথা বলি আপনাকে, দেখেন আসলে আল্লাহ তাআলা মানুষকে যদি সাহায্য করেন, তাহলে দুনিয়ার কেউ তাকে আটকাতে পারে না। আমি ফর্ম পূরণ করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ভাইকে দায়িত্ব দিয়েছিলাম, তখন তো এত ফোনের আসে নাই, কিন্তু আমি কাকে দিয়েছি, ব্যাংকের মাধ্যমে আমি টাকা পাঠাইছি, ফর্ম পূরণ করে এটা পাঠাইছি। কাকে দিয়েছি, কী করছি, আমার কিছুই মনে নেই। আমি বাবা মাকে বুঝিয়ে আমি ইউনিভার্সিটিতে গেলাম রাজশাহীতে। রাজশাহীতে গিয়ে শুধু আমি ইসলামী ছাত্র শিবিরের অফিসে ঢুকছি,
ঢুকে আমি বললাম যে ভাই আমার ফর্ম পূরণ করা আছে, একজন ভাইয়ের কাছে কার্ড আছে, অ্যাডমিট কার্ড আছে, আমি এতটুকু জানছি, কিন্তু কার কাছে আছে আমি কিছুই জানি না। আমি জাস্ট অফিসে গিয়ে ঢুকছি, এর মধ্যেই একজন ভাই শরীফুল ইসলাম নামে, তখন ইসলামী ছাত্র শিবিরের, সে ওই বিশ্ববিদ্যালয়ের অফিস সেক্রেটারির দায়িত্ব পালন করে। তো উনি এসে নাম ডাকতেছে, অ্যাডমিট কার্ড পকেট থেকে বের করে নাম ডাকতেছে, এই আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল কাদের, এরকম এক্সট্রা এক্সট্রা ডাকতেছে। এর মধ্যে দেখি যে আমার নামটা আছে। আমি বললাম যে ভাই আমার অ্যাডমিট কার্ডটা তো এইটা, যে আপনি অমুক। আমি বললাম হ্যাঁ আমার অ্যাডমিট কার্ডটা। আমি পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম যে আমি কিছুই জানি না, কার কাছে আছে কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ইউনিভার্সিটির জন্য আসলে কবুল করবেন বলে এই পদগুলো তিনি আমার জন্য সহজ করে দিয়েছেন। তো এরপরে তো রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি, ওখানে চান্স পেয়েছি। তো আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে এই ইসলামী আন্দোলনটা আসলে সেই তখন থেকেই এটা আমাদেরকে আসলে ফেস করতে হয়েছে। আমি ভর্তি পরীক্ষায় চান্স পেলাম, ইসলামিক হিস্ট্রিতে পেলাম, বাংলায় পেলাম, অ্যারাবিকে, ইসলামিক স্টাডিজে, চারটাতেই আমার সুযোগ আসলো। আমি আগে থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি মাদ্রাসা যেহেতু পড়েছি, এবার একটু জেনারেল লাইনটা আমি কাভার করার চেষ্টা করব। তো যদি ইংরেজি পাই ইংরেজি, আর না হলে লিটারেচার পার্টটা আমি ধরবো। তো ইংরেজিটা আমার কোনো কারণে হয় নাই, লিটারেচারটা হয়েছে। বাংলায় ভর্তি হতে গেলাম, আমাকে বলল যে তুমি মাদ্রাসায় পড়ছো, তুমি বাংলায় ভর্তি হবে কেন, তুমি বাংলায় তো ভর্তি হতে পারবে না। আমি বললাম আমি তো মার্কস পেয়েছি, আমার তো এখানে আসছে, মেরিট লিস্টে আমার নাম আসছে, আমাকে ভর্তি হতে দেবে না। বলছে না, মেরিট লিস্টে তো ফাইনাল না, আমাদের ভাইবার সিস্টেম আছে, ভাইভায় তোমাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমরা বাংলায় ভর্তি করব না। দেখেন এটাও আল্লাহর একান্ত ফায়সালা। আচ্ছা করবেন না, আমি বললাম যে কেন করবেন, তাহলে আমার কী করতে হবে? বলছে তুমি আরবি, ইসলাম হিস্ট্রি, ইসলাম স্টাডিজ, যে কোনো খুশি, উর্দু, ফার্সি, এগুলোতে ভর্তি হয়ে যাও, যে তুমি মাদ্রাসায় পড়াশোনা করছো। খুব দুর্ভাগ্যজনক একটা কথা বলেছে। দেখেন ইউনিভার্সিটির শিক্ষকরাও মানে কতটা দলকানা হয় কখনো কোনো, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। যে তখন আমাকে বলল যে তুমি তো পায়ের নিচে নকল করে পরীক্ষায় পাশ করছো এবং তোমরা তো কোরআন শরীফ পায়ের নিচে রাখো। আমি খুব মানে শকড হলাম যে আপনি একজন শিক্ষক হিসেবে তো এটা আমাকে বলতে পারেন না। আমি বললাম যে ঠিক আছে স্যার, আমার জন্য দোয়া করেন, আমি চেষ্টা করব আমি বাংলায় ভর্তি হওয়ার জন্য। বলছে তুমি তো চ্যালেঞ্জ করতেছো। আমি বললাম না, আমি চ্যালেঞ্জ করতেছি না, যেহেতু আমি টিকছি, আমার বৈধ অধিকার। এরপরে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে 2 মাস 3 মাস পরে একটা মানে সুযোগ দেওয়া হয় আপনার ভর্তি হওয়ার জন্য, যে সিটগুলো ফাঁকা হয় ওই সিটগুলোতে। তা আমি আবার অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করে আমি চেয়ারম্যান স্যারের কাছে গেলাম যে স্যার আমি তখনও চান্স পেয়েছিলাম, এখন আবার শুনেছি সিট ফাঁকা হয়েছে, আমাকে বলছে যে তুমি ওয়েটিংয়ে থাকো, দেখা যাক কী করা যায়। তা আলহামদুলিল্লাহ আমি তখন চেয়ারম্যান স্যারকে একটা কথা বলেছিলাম, এটা বলি এই জন্য যে আমার আস্থা বিশ্বাসের জায়গা থেকে, যে স্যার আমি এখানে পরীক্ষায় 50 মার্কের পরীক্ষা আমি বাংলাতে 37 নাম্বার পেয়েছি, মানে হাইয়েস্ট নাম্বার বলা যায়, 25-30-এর উপরে 37 নাম্বার পেয়েছি আমি। তো আমি বললাম যে স্যার আমাকে যদি বাংলায় সুযোগ দেন পড়তে, আমি ভালো কিছু করতে চাই এবং এবার হায়ার ডিগ্রি পর্যন্ত আমি নেব, আমি মাস্টার্স করবো, তারপর এটার উপর আমি গবেষণা করব। তো বললো যে তোমার এত আশা করার দরকার নেই, কারণ তুমি ভর্তি হইতে পারবে কি না এটা ঠিক নাই। তো আলহামদুলিল্লাহ আমি সেদিন শিক্ষককে, আমার তৎকালীন চেয়ারম্যান স্যারকে আমি যেটা বলেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছে যে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি এবং বলা যায় যে ভালো মার্কস পেয়ে, যে মার্কস পেলে গবেষণা করা যায়, আমি সাথে সাথে মাস্টার্স করার সাথে সাথেই আমি ডাইরেক্ট পিএইচডিতে আমি ভর্তি হয়েছি এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার একদম একটানা, অর্থাৎ 2003-এ আমার মাস্টার্স হয়েছে, 2007-এ 4 বছরের ব্যবধানে আমি সিন্ডিকেটে আমার ডিগ্রিটা, পিএইচডি ডিগ্রিটা অনুমোদন হয়েছে। তো এই প্রত্যেকটা ধাপে ধাপেই আমাদেরকে কিন্তু আসলে এই শুধু ইসলামী আন্দোলন, মাদ্রাসা, ইসলামী শিক্ষা, এগুলোর কারণেই আমাদের এগুলো ফেস করতে হয়েছে। আচ্ছা, মানে পৈতৃকভাবে বা সিনিয়র ভাইরা, মানে আপনার ভাইরা ইসলামী আন্দোলনের সাথে ছিল বা শিবির করতো, সেখান থেকে কি আসলে করা, নাকি আসলে ব্যক্তিগতভাবে ভালো লাগা ছিল? না, ব্যক্তিগতভাবে তো ভালো লাগা ছিলই, আর আমি ব্যক্তিগতভাবে একটু কিছুটা বলা যায় যে একটু ক্রিটিক্যাল লোক আর কি। ক্রিটিক্যাল লোক এই অর্থে যে ভাইয়েরা যেমন শিবির করে, ওই যেটা আপনি বলেছেন যে পৈতৃক কারণে আসলে জানার সুযোগ পেয়েছি, কিন্তু সিদ্ধান্তটা নিয়েছি অনেক পরে। অনেক পরে কীরকম, 6 থেকেই আমাদেরকে টার্গেট করা হয়েছে, যেহেতু বড় ভাই ছাত্র শিবিরের দায়িত্বশীল বা নেতা তিনি,
তো মনে করেছে সে তো শিবির করবেই, সে শিবির করবে না কেন? তা আমার মধ্যেও আবার এক ধরনের ইয়ে ছিল যে বড় ভাই শিবির করে আমাকেও শিবির করতে হবে, এটা কোনো মানে নেই। তো উপজেলা সভাপতি যে ছিল উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। মুজিবুর রহমান নাম ছিল, উনি তখন উপজেলা শিবিরের সভাপতি। তো উনি রিপোর্ট বই নিয়ে আসতেন রিপোর্ট রাখার জন্য। তা আমি রিপোর্ট বই যেইগুলো নিয়ে আসতো দিয়ে যাইতো, 2 দিন পর আবার ছিঁড়ে ফালাই দিতাম যে আমি তো রিপোর্ট রাখবো না, আমাকে আপনি টার্গেট নিছেন কেন, আমি তো শিবির করবো না বলছি। তো এরকম অন্তত 3-4টা ফালাই দিছি। মানে এটা শিবিরের মানে জন্য একটা শিবির করবেন হিস্ট্রি। না হ্যাঁ, এটাও করবো না। শিবির করব কিন্তু আমি ওইরকম মানে বড় ভাই যেহেতু নেতা, আমি ওইরকম নেতাটাতে হব না। আচ্ছা আচ্ছা আমি ওই লাইনে যাব না। তো একদিন মুজিবুর রহমান ভাই যে উপজেলা সভাপতি উনি জিজ্ঞেস করলো যে মানে অসুবিধাটা কী? তা আমি বললাম অসুবিধা হলো এই যে বড় ভাই যেহেতু নেতা, আমি শিবির করলে লোকেরা বলবে যে বড় ভাইয়ের ইয়া নিয়ে মানে করুণা নিয়ে বা বড় ভাইয়ের দয়া নিয়ে আসলে আমরা আগাইতেছি। আমি এই লাইনে যাব না। আমি শিবির করব, মানে যতটুকু করা দরকার অতটুকু করবো, আমি সামনে আগাবো না। আমাকে আপনি সাথী বানাইতে পারবেন না, অর্থাৎ কর্মী থেকে সাথী হওয়া। তো আমাকে রিপোর্ট দিয়ে যেত, আমি ওরকম অন্তত 3-4টে রিপোর্ট ছিঁড়ে ফেলে দিয়েছি। উনি এসে দেখার জন্য চেষ্টা করতো যে আপনার রিপোর্টটা কই একটু দেখি, কী লিখতেছেন। আমি বললাম রিপোর্ট তো নাই, তো আমি ফালাই দিছি। তো বলছে আপনি যতবার ফালাবেন ততবার দেবো। দেখেন ছাত্র শিবিরের এটা একটা ব্যাপার যে লেগে থেকে একজন ভাইকে তৈরি করা, তার ইমপ্রেশনটা ছিল সে আমাকে যে কোনোভাবে তৈরি করবে। এরকম অন্তত 5 বা 7 বার সে আমাকে রিপোর্ট দিছে। এক পর্যায়ে বিরক্ত হইয়া উনি সাইকেল রেখে যখন নামাজে গেছে, আমি ওনার সাইকেলে ছেড়ে দিলাম, হয় হাওয়া ছেড়ে দিলাম যে উনি যাতে না আসে আমার কাছে। তো আসে মানে লোকদের জিজ্ঞেস করছে যে এটা কে করছে? বলছে এটা মাসুদ ছাড়া কেউ করে নাই, মানে এই কাজ তার দ্বারাই সম্ভব। তা আমি বললাম আমাকে পরে ওই দিন তো আর পাইলো না, আমি তো এই কাজ করে চলে গেছি। পরে আরেকবার আসলো, এসে বলল যে তুমি তো আমার সাইকেলে কেউ কেউ বলে কিন্তু এটা আমি বিশ্বাস করি না যে তুমি এই কাজ করতে পারো, তুমি তো খুব ভালো ছেলে। তা আমি বললাম হ্যাঁ, আপনি এটা বলে আমাকে যে টার্গেট অ্যাচিভ করতে চান ওইটা আপনি পারবেন না, কারণ কাজটা আমি করছি। কারণ আমার মতো ছেলেকে আপনি ভালো করতে পারবেন না। তো এটা আমি বুঝাইছি তাকে, ভালো মানে এই অর্থে না যে আমি খুব খারাপ ছেলে। আমি বুঝাইতে চাইছি যে আমাকে ছাত্র শিবিরে আপনি নেতা বানাইতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ তখন থেকে টার্গেট নিয়ে আমাকে তারা কাজ করেছে এবং ছাত্র শিবিরের মানে পৈতৃকভাবে যেটা মুসলিমের ঘরে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করলে যেটা হয় ওরকম না, মানে আমি প্র্যাকটিসিং শিবির করার চেষ্টা করেছি, শিবিরকে বোঝার চেষ্টা করেছি।